ফখরুদ্দিন মঈনুদ্দিনের কারাগারে ৬১৬ দিন নামক বইয়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন তুলে ধরেছেন তার একটি গ্রেপ্তারের ঘটনা। সেই ঘটনার কিছু অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে। বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, ৭ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের একটি হোটেলে দেশের বিভিন্ন নারী সংগঠন ও বিশিষ্ট নারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতগণও উপস্থিত ছিলেন। দলের থেকে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়। চেয়ারপারসনের আমন্ত্রণে এই মহিলা সংবর্ধনায় যোগদানের জন্য হোটেলে গমন করি। অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন, মহাসচিব ও স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বনানী তার অফিসে যেতে বলেন। ম্যাডাম জিয়ার সাথে সাথেই মহাসচিব, আমি ও অন্য কয়েকজন নেতা বনানী অফিসে পৌঁছি। ইতিমধ্যে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আমার আগেই বনানী অফিসে পৌঁছেন। তাকে আমি তার নির্ধারিত কক্ষে একাকী চেয়ারে বসা অবস্থায় দেখতে পাই। আমি সে কক্ষে গেলে তিনি ম্যাডামের কক্ষে যাওয়ার জন্য আমাকে ইঙ্গিত করেন। চেয়ারপারসনের কক্ষে ম্যাডাম ছিলেন তখন একা। তিনি একটু গম্ভীর ও চিন্তিত বলে মনে হলো। ম্যাডাম আমাকে তার টেবিলের সামনে চেয়ারে বসতে বলেন। বেগম জিয়া আমাকে জানান যে আজ রাতে তারেককে গ্রেফতার করা হবে। আমি তখন তাকে বললাম যে যদি সরকার তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েই থাকে বলে আপনি নিশ্চিত হন, তাহলে কারোর মাধ্যমে এমন একটা ব্যবস্থা করা যায় কিনা যাতে তারেক আগামীকাল কোর্টে আত্মসমর্পণ করতে পারে। ম্যাডাম আমাকে জানালেন যে তিনি জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেডে খান ও মেজর অবসরপ্রাপ্ত কামরুলকে অফিসে আসার জন্য খবর দিয়েছেন। দেখা যাক কিছু করা যায় কিনা। তিনি আরও জানালেন, মহাসচিব ম্যাডামের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছে। মহাসচিব এখন আমার সাথে প্রকৃতপক্ষে নেই। মহাসচিবের বিষয় এবং তারেকের গ্রেফতার, এই উভয় বিষয় নিয়ে আলাপে বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমার অবস্থাও তাই। ম্যাডাম আমাকে পরামর্শ দেন অন্য কেউ আসার আগে সামলে নেয়ার জন্য, এবং তিনিও তাই করেন। আমি বেগম জিয়াকে তখন বলি যে তারেককে নেয়ার সিদ্ধান্ত হলে তো আমাকেও হয়তো নিয়ে যাবে। তিনি তেমন কোনো মন্তব্য না করে আমাকে অফিস থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। আমি অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে অত্যন্ত চিন্তিত মনে গুলশানের বাসায় ফিরে আসি। বাসার নিচে এক ভদ্রলোককে অপেক্ষা করতে দেখি। তখন উপরে না গিয়ে নিচের কক্ষেই বৈঠকখানায় ওই ভদ্রলোকের সাথে আলাপ শুরু করি। এ সময় আমার বাড়ির গেটকিপার এসে জানায়, স্যার, যৌথ বাহিনীর লোক এসেছে। দরজার দিকে তাকাতেই চোখে পড়ে ২০-২৫ জনের বিরাট দল সিভিল ড্রেসে বাড়িতে ঢুকে পড়েছে। এখন আর আমার বুঝতে বিলম্ব হলো না যে আমাকে গ্রেফতার করতেই তারা এসেছে। আমি নিচের তলায় 2 সিটিং রুমে ভাগ করে তাদের বসার জন্য অনুরোধ করি। এ সময় আমি বলি যে আপনাদের সাথে যাওয়ার জন্য উপরতলায় আমার বেডরুম থেকে তৈরি হয়ে আসছি। তারা কোনো মন্তব্য করেনি। আমি যখন উপরের তলায় রওনা হই তখন সবাই উপরে উঠে আসে। নিষেধ করে লাভ হবে না ভেবে আমি নীরবে উপরে উঠে যাই। যৌথ বাহিনীর সকলে দোতলায় উঠে আসে এবং সরাসরি আমার সাথে বেডরুমে প্রবেশ করে। আমার স্ত্রী কী অবস্থায় আছেন তা বিবেচনা করার সামান্যতম ভদ্রতা তারা দেখালো না। আমার স্ত্রী তো অবাক। সে যখন বুঝতে পারল তখন নির্বাক হয়ে গেল। এর আগে আরও 2 বার গ্রেফতার হয়েছি। একবার কালিয়াকৈর রাস্তায় ১৯৮৬ সালে এবং আরেকবার ১৯৯৭ সালের মার্চ মাসে মহাখালীর DOHS এর ভাড়া বাসা থেকে। ১৯৯৭ সালের মার্চে বাসা থেকে আমার স্ত্রী সন্তানদের সামনেই গ্রেফতার হয়েছিলাম। পুলিশ ড্রয়িং রুমে বসেছিল এবং আমাকে তৈরি হয়ে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। শেষ রাতে প্রায় 4টায় পুলিশকে বসিয়ে চা খেতে দিই। এর মধ্যে আমি তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে পুলিশের গাড়িতে তাদের সাথে যাই। তখন আমার স্ত্রী, 2 ছেলে মাহবুব ও মারুফকে গাড়ির পাশে এতিমের মতো তাকিয়ে থাকতে দেখি। সেবারে বেডরুমে যাওয়া তো দূরের কথা, বরং সিটিং রুমের মধ্যেই পুলিশ বসে চা খেয়েছে। বেডরুমের সর্বত্র যৌথ বাহিনীর সদস্যরা ড্রয়ার, ওয়ার্ড্রোব খুলে কাপড় চোপড় ও জিনিসপত্র তল্লাশির নামে তছনছ শুরু করে।